এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ফেঁসে গেলেন আসিফ নজরুল। রিমান্ডে সব তথ্য ফাঁস করে দিল শুটার ফয়সাল। কপাল খুলে গেল শেখ হাসিনার। হাদি হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে। এই ঘটনার পরপরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? এই আইডি ডিঅ্যাক্টিভেট করা প্রমাণ করছে যে হাদি হত্যাকাণ্ড নিয়ে জল আরও খোলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় পুলিশের কাছে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে তাতে ডাকসুর এক নেতা, ইনকিলাব মঞ্চের এক প্রভাবশালী নেতা এবং আরও 6 জনের নাম এসেছে। দিল্লিতে ডিজিএফআই এবং রয়ের প্রধানের অতি গোপন বৈঠক। তবে কি পর্দার আড়ালে কোনো নতুন ডিল হচ্ছে? চিকিৎসার নামে দিল্লি সফরে গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানের সাথে কি কথা বললেন মেজর জেনারেল চৌধুরী? বনগাঁয় হাদি হত্যার খুনিদের গ্রেফতার কি সেই বৈঠকেরই ফসল? জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে রাজাকারের বাচ্চার রেজওয়ানা সিদ্দিক এই ছবিটা প্রকাশ করে বলতেছে শিবিরের পোলাপান নাকি হারে উপর্যপুরি ধর্ষণের অভিযোগ দিতেছে। শালা খেলা আছে কোন লেভেলে চলতেছে, একেবারে সেই লেভেল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ওসমান হাদিকে হত্যা আসলে কাদের প্রকল্প? প্রাথমিক চিত্র বলছে এটি অভ্যন্তরীণ কনসোর্টিয়াম ড্রিভেন অপারেশন, যেখানে শুটার, ফ্যাসিলিটেটর, ন্যারেটিভ ম্যানেজার এই 3 স্তরে আলাদা আলাদা অভিনেতা কাজ করেছে। ভারত বা কোনো মূলধারার রাজনৈতিক দলকে টার্গেট করা বর্তমান তথ্য প্রবাহের সঙ্গে যাচ্ছে না, বরং সংগঠন ভিত্তিক, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চালিত এবং নির্বাচন পূর্ব অস্থিতিশীলতা লক্ষ্য ভিত্তিক একটি হাইব্রিড প্রকল্পের ইঙ্গিত বহন করছে। ভারতে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর যদি এই ন্যারেটিভ প্রমাণ সাপোর্ট পায় তাহলে পর্দার আড়ালের স্থপতিরা অদূরেই উন্মোচিত হবেন এবং সেটাই হবে এই নৃশংস হত্যার সবচেয়ে বড় রাজনৈতিক এন্ড গেম। হাদি হত্যাকারী সন্দেহে পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের ঘটনার পরপরই বাংলাদেশে হাদিকে যারা রাজনীতির এক বিশাল চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং তার হত্যার পর বাংলাদেশে যারা নতুন করে ক্ষমতা দখল করতে চেয়েছিল তাদের মধ্যে একই সঙ্গে আবোল তাবোল কথা বলা এবং কারো কারো একেবারেই নিশ্চুপ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আইডি ডিঅ্যাক্টিভেট করা প্রমাণ করছে যে হাদি হত্যাকাণ্ড নিয়ে জল আরো খোলা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাদি ছিল একটি প্রজেক্ট, এই কথাটি রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝিয়ে আগে চলুন। ডিসেম্বর জানুয়ারির সংবেদনশীল নির্বাচন, এই উইন্ডোটায় একজন হাই ভিজিবল ফিগারকে কেন্দ্র করে ভিকটিমহুড পলিটিক্স দাঁড় করানো, শাহবাগ দখল করে ম্যাস মোবিলাইজেশন, দিল্লি না ঢাকা ধাঁচের স্লোগান তুলে ভারত বিরোধী আবেগ উস্কে দেওয়া, এসব একটি পরীক্ষিত প্লেবুক। লক্ষ্য ছিল 3টি: দ্রুত জনমত মেরুকরণ, ইউনূস প্রশাসনকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং নির্বাচনী ক্যালেন্ডারকে ডিস্টেবিলাইজ করা। শুটারদের সীমান্ত রুট, গ্রেপ্তারের পর সংগঠন ভিত্তিক নীরবতা এবং সামাজিক মাধ্যমে হঠাৎ চরিত্র পাল্টে যাওয়া, এই ত্রিভুজটি বলছে যে ন্যারেটিভ ম্যানেজমেন্ট ছিল পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে তা হলো ইনকিলাব মঞ্চের আচমকা নীরবতা। প্রতিদিন শাহবাগ দখল করে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া এই সংগঠনটি হঠাৎ করে চুপ হয়ে গেছে। বিচার দাবির ঝাঁঝালো স্লোগানগুলো থেমে গেছে তাদের কণ্ঠে। জুমা, জাবেরের মতো কান্নার শব্দ আর শোনা যাচ্ছে না। এমনকি হাদির সহকর্মী হিসেবে পরিচিত জুলুর বোন মোনামি ম্যাডামের বক্তব্য আর শোনা যাচ্ছে না। এই আকস্মিক নীরবতা কি নির্দোষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়? গ্রেপ্তারের খবর আসার পরপরই ফাতেমা তাসনিম জুমা তার ফেসবুক আইডি ডিলিট করে দিয়েছেন। এই আচরণটি কোনো নির্দোষ ব্যক্তির হতে পারে না। যদি সত্যি হাদির হত্যাকারীদের বিচার চাইতো তাহলে এই মুহূর্তে আনন্দ বিজয় মিছিল করার কথা ছিল তাদের, কিন্তু তার বদলে সে আত্মগোপনে চলে গেছে, জুমা। কারণটি স্পষ্ট, ফয়সাল করিম মাসুদের গ্রেপ্তারের পর যে তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে তা ইনকিলাব মঞ্চের কিছু নেতার জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর। ভারতীয় পুলিশের কাছে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে তাতে ডাকসুর এক নেতা, ইনকিলাব মঞ্চের এক প্রভাবশালী নেতা এবং আরো 6 জনের নাম এসেছে। এই তথ্যটি যদি সত্যি হয় তাহলে পুরো ঘটনাটি নতুন দিকে মোড় নিচ্ছে। হাদি কি শুধুমাত্র একটি প্যাচ ছিল, একটি বড় পরিকল্পনার ছোট্ট একটি প্যাচ? হাদির আচরণ বিশ্লেষণ করলে বেশ কিছু সন্দেহজনক দিক চোখে পড়ে। তিনি বারবার বলতেন, আমি মারা গেলে, আমি মারা গেলে, আমি মারা গেলে। এই ধরনের কথা সাধারণত কেউ বলে না যদি না সে জানতে পারে যে তার মৃত্যু নিশ্চিত। চীন সফরের সময় তিনি কার সাথে দেখা করেছিলেন? বিদেশে অবস্থানরত ইউটিউবার থেকে শুরু করে কোন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কি হাদির বৈঠক হয়েছিল? লক্ষণীয় বিষয় হলো এই যে বারবার মৃত্যুর আশঙ্কার কথা বলা,
এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি জানতেন কে বা কারা তাকে হত্যা করতে পারে। হাদি হত্যার 1 মাস আগে চীন ভ্রমণ, যে কথা একটু আগে বললাম, সে বিষয়ে কোনো তদন্ত এখনো হয়নি। কার সাথে দেখা হয়েছিল, কি কথা বলেছিলেন তিনি। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো হাদির মৃত্যু সংবাদ। প্রথমে বলা হয়েছিল তার কানের নিচ দিয়ে গুলি গিয়ে বেরিয়ে গেছে এবং তার অবস্থা গুরুতর নয়, কিন্তু পরে হঠাৎ করে খবর আসে তিনি মারা গেছেন। সিঙ্গাপুরে নেওয়ার সময় তিনি কি জীবিত ছিলেন, নাকি মৃত অবস্থাতেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? এসব প্রশ্ন তো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে তুরস্কপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে হাদির ওঠা বসা ছিল এবং হাদির মৃত্যুর পর তাদের ভূমিকা ছিল সন্দেহজনক। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এদের অনেকেই একই সুরে বলেছিলেন, আমার জীবনের পরিবর্তে হাদির জীবন ফিরিয়ে দাও প্রভু। এই ধরনের একই কথা তাদের মুখ থেকে বের হওয়া কি কাকতালীয়, নাকি এটি ছিল একটি স্ক্রিপ্টের অংশ? এই যে জুমা এবং জাবের, এদের আচরণ ছিল সবচেয়ে সন্দেহজনক। হাদির সহকর্মী হিসাবে পরিচিত এইসব ব্যক্তিরা হাদির মৃত্যুর পর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তা ছিল অস্বাভাবিক। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডের কথা মনে আছে? প্রথমে স্বামীর অতিমাত্রায় কান্নাকাটি দেখে সবাই সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু পরে জানা গেল তিনি স্ত্রীকে খুন করিয়েছিলেন। জুমার কান্না কি সেই ধরনের ছিল? দেশে একটি প্রধান দৈনিকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। একটি প্রভাবশালী পত্রিকা কিভাবে একজন সাধারণ ছাত্রকে, যিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মারা গিয়েছেন, তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করে বলুন তো? বাংলাদেশে প্রতিদিন অনেক মানুষ সন্ত্রাসীদের গুলিতে মারা যায়, তারা কেন শহীদ নাম পান না? এই পক্ষপাতিত্ব কিসের ইঙ্গিত বলুন? ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড ছিল একটি বড় পরিকল্পনার অংশ। পরিকল্পনাটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন বিলম্বিত করা এবং ইউনূসকে বাদ দিয়ে অন্য একটি সরকারকে ক্ষমতায় বসানো। তারা একটি জঙ্গি সরকার। ইউনূস সরকারকে হটিয়ে নতুন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু সেনাবাহিনী সহ বিএনপি নির্বাচনের ব্যাপারে অটল থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল হাদি হত্যার মতো ঘটনা ঘটিয়ে আবারও 2024-এর আগস্টের মতো আরেকটি সরকার পরিবর্তন। তাতে এই শক্তিটির ক্ষমতা দীর্ঘায়িত হতো। বাংলাদেশে একটি ইসলামী ব্রাদারহুড পার্টির ক্ষমতায়ন হতো। সংবিধান বাদ দিয়ে তাদের মতো করে কথিত ধর্মভিত্তিক শাসন চালানো যেত। বোঝাই যাচ্ছে সেটি হয়নি বা হতে দেওয়া হয়নি। আর এখন ডিজিএফআই এর নতুন প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ভারত সফর এবং সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের সাথে বৈঠকের পরই এই গ্রেপ্তার ঘটে। এই সময়োপযোগী গ্রেপ্তারটি ইঙ্গিত দেয় যে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো একসাথে কাজ করছে এবং তারা হাদি হত্যার আসল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হলো, হাদি হত্যার পেছনে আসলে কারা ছিল? ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন কি শুধুমাত্র হাতিয়ার ছিল, নাকি তারাও এই খেলার প্যাচে পড়ে গিয়েছিল? তাদের স্বীকারোক্তিতে যে নামগুলো এসেছে সেই নামগুলো যদি সত্যি হয়, তাহলে ইনকিলাব মঞ্চের ভেতর থেকেই এই হত্যাকাণ্ড পরিকল্পনা করা হয়েছিল। হাদি কি নিজের দলেরই কোনো কুশীলবদের হাতে হত্যার শিকার হয়েছেন? উত্তরগুলো আসতে শুরু করেছে। শুরু যখন হয়েছে শেষ হবে, কথা আমি আগে বলেছি। প্রকৃত পরিকল্পনাকারীরা যতই আড়ালে থাকুক না কেন, তাদের চিহ্নিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। হাদি হত্যা আসলে কাদের প্রকল্প ছিল, এই প্রশ্নের উত্তর শীঘ্রই সবার সামনে আসবে। হাদির চিকিৎসার নামে সিঙ্গাপুর নেওয়ার বিষয়টি ছিল সন্দেহজনক। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার আঘাত মারাত্মক ছিল না, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু ঘটে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে হাদিকে সরাসরি গুলিতে হত্যা নাও করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যারা হাদির বিচারের নামে আন্দোলন করেছিল তারা এখন নীরব হয়ে গেছে। এটি প্রমাণ করে যে এই পুরো ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত নাটক, যেখানে হাদিকে ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী কারা এবং তাদের আসল উদ্দেশ্য কি ছিল সেটা নির্ণয় করা। ভারতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জবানবন্দি এবং তাদের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর যে তথ্য বেরিয়ে আসবে তা সম্ভবত এই রহস্যের সম্পূর্ণ চিত্র উন্মোচন করবে। জামাত দাবি করতেছে জনগণের প্রধানমন্ত্রী জিন্দাউলি শফিকুর রহমান, অন্যদিকে বিএনপি বলতেছে সাংবিধানিক প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা হইনা জামাত তেলেবাগুনে সেক্টে গিয়ে বলতেছে জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে রাজাকারের বাচ্চার রেজওয়ানা সিদ্দিক এই ছবিটা প্রকাশ করে বলতেছে শিবিরের পোলাপান নাকি হারে উপর্যুপরি ধর্ষণের অভিযোগ দিতেছে। শালা খেলা আছে কোন লেভেলে চলতেছে, একেবারে সেই লেভেল। আপাতত খালি চুপতেই দেখতে হবে। অপরদিকে দেখেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তার নিজ এলাকায় খেজুরের হিসাব দিতেছে, কয়টা খেজুর পাইলো, আর সেইটা নিয়ে বাম্বুরা বাবারে বাবা। ইতিহাস হাসনাত আব্দুল্লাহ এমপি না হইলে জানতো আমি না বাংলাদেশে রোজায় খেজুর দেওয়া হয়। আরে মাইন্দার ভূতের গুলারা ত্রাণ চুরি করলি টিএসসি, সেই ত্রাণ চোরে, সেই ত্রাণের 11 কোটি টাকার হিসাব নাই, খেজুরের হিসাব দেয়। 338 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই হিসাব নাই, খেজুরের হিসাব নিয়ে এরা মানুষকে গুম্বা বুঝাও। মানুষ কি বুঝে না? মানুষ কি ভয়কার দয়াকার সই এটা? অপরদিকে নীলফামারী সৈয়দপুরের শহীদ তুলসিরাম সড়কের অগ্রণী ব্যাংকের লকার ভেঙে 45 কোটি টাকা লুট করে নিয়ে গেছে ব্যাংকের কর্মকর্তারা। তারা এখন উধাও, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার বাংলাদেশে 70 লক্ষ গ্রাহক ব্যাংকের, যাদের বিভিন্ন অ্যামাউন্টের জামানত ব্যাংকে জমা রাখা আছে, তারা ব্যাংকে যাইতেছে, টাকা চাইতেছে, কারো 60 লাখ 70 লাখ টাকা রাখা আছে, 5,000 টাকা চাইতেছে, সেটাও ব্যাংক কর্মকর্তা দিতেছে না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। আর এইগুলো বর্তমান সময়ে উচ্চ মূল্য, যেমন গ্যাসের সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, এর পরে এমন কোন একটা খাত নাই যে খাদে অনিয়ম, অব্যবস্থাপনা এবং সেইখানে সংকট নাই।
অর্থনৈতিক বলেন, গ্যাস বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বলেন, খাবারের বিষয় বলেন, সবকিছু মিলাইয়া আর এই সবগুলোর উপর অর্থাৎ জনগণের উপর একটা কালো চশমা দেওয়ার লক্ষ্যে মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান 40 জন ব্যক্তিকে ফ্যামিলি কার্ড দিয়া তিনি সেটাকে খুব ফলাও ভাবে নিউজ করলেন কালী সুগানের আগেই হাতে হাতে ফ্যামিলি কার্ড। অথচ 2022 সালেই 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের সুবিধা দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবার শুনেন, মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তারা যুক্তরাষ্ট্রের সাথে ডেভিল ইউনূসের করে যাওয়া চুক্তির মধ্যে কোনো ভুল দেখে নাই। রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইলো বাংলাদেশ। বুঝলেন হেডলাইনটা? ভালো করে একটু দেখেন। একটা স্বাধীন দেশ, সেই দেশ কোন দেশ থেকে কি কিনবে এর অনুমতি চাইলো সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের সাথে। গোলামি চুক্তির আর প্রমাণের অন্য কোনো কিছু বাকি আছে কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তরটা দিয়ে যাইয়েন। সিপিডি এরই মধ্যে এই চুক্তিতে বাংলাদেশের লভ্যাংশ কি হইতে পারে, ক্ষতিগ্রস্ত কতটা হইতে পারে সেই বিষয় তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে প্রতি বছর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অনুযায়ী যে সকল পণ্য আমদানি করার কথা, কেনার কথা, সেইগুলো যদি বাংলাদেশ সরকার রপ্তানি করে তাহলে তাদের প্রতি বছর 1365 কোটি টাকা লোকসান হবে, রাজস্ব আয় হারাবে বাংলাদেশ। এরপরে তো অন্য সরঞ্জামের বিষয় বা অন্য দেশ থেকে কোনো কিছু কেনার বিষয় তো আছেই। দেখুন, দেশের জনগণকে সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে। মাথায় রাখবেন, এই মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর আগে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে যার কখনো রাজনীতি করবো না, বাংলাদেশে ফিরেও আসবো না, এই মুসলেকা দিয়ে কিন্তু বিদেশে চলে গেছে। 17 বছর পর দেশে আইসা সেই নাগরিকত্ব দিয়ে 54 দিনের মাথায় যুক্তরাষ্ট্রকে মুসলেকা দিয়া মানে তাদের গোলামি করবো, তাদের পা চাটবো, বাংলাদেশের মানুষের তাদের দখল দিয়ে দেবো। ডেভিল ইউনূস যেভাবে দলিল করে দেন সেই দলিল অনুযায়ী তাদেরকে আমরা দখল দেবো। সেই চুক্তির উপর ভিত্তি কইরা, সেই গোলামি চুক্তিকে রাইট কইরা সেই মুসলেকা দিয়েই কিন্তু আজকের ওই মসনদে বসে যায়। সুতরাং বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানচিত্রে কোথায় কি হোগা মারা গেল গা ওইগুলো তার দেখার কোনো দরকার নাই। তার মূল কথা হচ্ছে মসনদে বসে থাকা। অপরদিকে দেখছেন তো যে সকল সমালোচকরা যে বিএনপি জামাতি যারাই বা ভারতের সাথে আমাদের যে পাইপলাইন, গ্যাসের যে পাইপলাইনের কথা উভয় দেশের সাথে যেটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তারা কি বলেছিল দেশের সব গ্যাস দিয়ে দিতেছে, এই যে গোলামি চুক্তি, এই যে সবকিছু খাই ফেলাইতেছে। অথচ দেখেন দেশের এই দুঃসময় সেই পাইপলাইন দিয়ে এখন হাজার হাজার টনকে টন তেল এই দেশ থেকে ওই দেশে যাইতেছে। কেন এখন সেই সমালোচকরা কোথায়? এখন কয় না কেন এই কথা কই স্লোগান তো এখন আহে না। শুধু তাই না, আগামীতে বিদ্যুতের যে মহা ঘাটতি আসতেছে সেই ঘাটতি পূরণে শেখ হাসিনা বাইকে যাওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই এখন তারেকের শেষ ভরসা। জনগণ ওইখান থেকে উপকৃত। মনে রাখবেন, যতটুকু যা কিছু পাইতেছেন এটা শেখ হাসিনা রাইখে যাওয়াই, এর বাইরে আর অন্য কোনো কিছু নাই। এইগুলো নিয়ে আর এরা বাংলাদেশটাকে গোলামে পরিণত করে দিয়া অন্য দেশের সাথে নিজেদের মধ্যে ক্ষমতা বানোয়াট, ক্ষমতা ভাগ বাটার মধ্যে দিয়ে জনগণের কিছু যায় না। না হে জনগণ খাইলো না, না খাইলো বাঁচলো কি হলো না হলো এগুলো দেখার কোনো সুযোগ নেই। মোট তাদের টার্গেট ক্ষমতায় টিকে থাকা। আর এই ক্ষমতায় টিকে থাকা যাদের টার্গেট দেশের স্বার্থ ধ্বংস করে দিয়ে, দেশের জনগণের ভাগ্য অন্যের হাতে বিকিয়ে দিয়ে, মানচিত্র ধ্বংস করে দিয়ে যাদের টার্গেট, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে দেশের জনগণের। তারা কিন্তু রক্ষা পাবেন না। আজকে 70 লক্ষ ব্যাংক কর্মকর্তা, আজকের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো এখন পর্যন্ত তাজা হইতে পারে নাই। সেই ডেভিল ইউনূস বাংলাদেশে প্রায় 40 লক্ষ সাধারণ মানুষকে বেকার করে রেখে গেছে। তাদের কোনো কর্মসংস্থানের মতো কোনো সুযোগ হয় নাই। আর সবকিছু দূরে খাইছে ফ্যামিলি কার্ড নিয়ে, 38 জনের দিয়ে হেডেনে ঢাক ঢোল পেরে মহা খুশি মুসলেকা প্রধানমন্ত্রী খাইছে। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়টি সাম্প্রতিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্টের জন্ম দিতে পারত, কিন্তু আমরা নিশ্চয়ই খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল তাদের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা বিশেষ কোনো সফল হতে পারেনি। এবং একথা আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছিলেন যে হাদী হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহত্তর খেলার অংশ। এমন পরিকল্পনাও নাকি ছিল যে ইউনূস সরকার ঠিকঠাক মতন ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ করতে না পারলে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়ন তারা করবে। এবং আমরা তো এই বিষয়টিও লক্ষ্য করেছি যে হাদী হত্যাকাণ্ডের তদন্তে ইউনূস সরকারের খুব বেশি আগ্রহ ছিল না, একটা অনীহা তাদের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি। যখন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জ্বলে উঠলো, তার পিছনে অনেক রহস্য। বঙ্গভবন ঘেরাও করতে, যমুনা ঘেরাও করতে যাবে, তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদী হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করতে হবে। এই যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন একটি দাবি ইনকিলাব মঞ্চ তুলে ধরলো, সেটিও অনেক রহস্যের জন্ম দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে বাধ্য হয়ে তারা একটি নামমাত্র চিঠি দিয়েছিল জাতিসংঘের কাছে এই বিষয় তদন্ত করতে। এই সব কিছু নাটকের অংশ আমরা জানতাম। এখন যেটা জানা যাচ্ছে যে হাদী হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয় তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। তফসিল ঘোষণার পরপরই 12ই ডিসেম্বর রাজনীতিতে একটি নতুন মোড় নিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদীর মৃত্যুর বিষয়টি যখন বাংলাদেশে এসে পৌঁছল, তখন 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্রদের একটি অংশ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকে ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভ ঠিকই মানুষের মধ্যে জন্মেছিল,
কিন্তু এই ক্ষোভকে কারা ইউজ করতে চেয়েছিল? আমরা ফলশ্রুতি দেখেছি প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যেই নারকীয় তাণ্ডব চালানো হলো তার পিছনে কারা ছিল তাও আমরা জানি। এবং শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাও অনেক কাছে প্রশ্নবিদ্ধ ছিল। হ্যাঁ, হাদির জানাজা অনেক মানুষ হয়েছেন, হতেই পারেন, কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছিল এটি তো ওপেন সিক্রেট ছিল। সেখানে একটি বিশেষ রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সবাই যে কোনো অবস্থাতেই হাদির জানাজাতে উপস্থিত থাকে। কেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তখন থেকেই কানাঘুষা আকারে চলছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে বিএনপির হেভিওয়েট প্রার্থী নির্বাচনের জন্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হলো। হাদি হত্যাকাণ্ডের জন্য অভিযোগের তীরটি মির্জা আব্বাসের দিকেই একটি পক্ষ খুব দ্রুত বেরতে লাগলো। আবার অন্যদিকে খুব সহজে আওয়ামী লীগকে টার্গেট করা হলো যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকেরা হাদিকে হত্যা করেছে। হাদিকে হত্যা করে লাভ কি? বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটি হসপস তৈরি করতে চায়, কিন্তু হসপসটি আসলে কারা তৈরি করতে চেয়েছিল? ঘোলা জলে মাছ শিকার করতে কারা চেয়েছিল তা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, যদি কিনা বর্তমান সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে হাদি হত্যার তদন্তটি তারা চালাতে চায়। অথবা এরই মধ্যে কেউ আগে থেকেই বলে রেখেছে যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে যেন জজ মিয়া নাটক সাজানো না হয়। এটি কারা বলেছেন তাও আমরা জানি। এত আগে ভাগে আবার জজ মিয়া নাটক সাজানোর বিষয়টি তুলনা আকারে নিয়ে আসার কারণ কি হতে পারে? যারা বলছেন তাদের মধ্যেই কি সন্দেহ যে আসলে কে কখন কিভাবে আটকে যায়? কারো কারো মতে যে ইউনূস সরকারের 18 মাসে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআই যে ধরনের সাজেশন ছিল বা পরামর্শ ছিল, অথবা তাদের যে নোটগুলো ছিল বা রিপোর্টগুলো ছিল, এগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করা হয়নি। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে, তখনও অনেক কিছু আড়াল করা হয় ইউনূস সরকারের সময়। তো আমরা সেই ডিজিএফআই এর নতুন নিয়োগকৃত প্রধান জেনারেল কায়সার কয়েকদিন আগে ভারতে গেলেন। সেখানকার গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হলেন, যেগুলো জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো উঠে আসছে। তাদের বৈঠকে যে তথ্য আদান প্রদান, সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে হাদির হত্যাকারীরা ভারতে রয়েছে, এবং সেখান থেকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে। এই ঘটনার পরপরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল? কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল? কারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল? কারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল? ওই যে একদিকে নির্বাচন প্রলম্বিত করা, অন্যদিকে আওয়ামী লীগকে টার্গেট করা, আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, আবার অন্যদিকে মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিএনপির উপরেও দোষারোপ করা একটি অপচেষ্টা। এবং একথাও তো আমরা জানি ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এবং তাদের এই ষড়যন্ত্রের কারণে আবার কয়েকজন উপদেষ্টা একটি টাইম ফ্রেম বেঁধে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না হলে তারা আর পারবেন না, তারা বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন। এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? অতএব মূল যে দুই আসামি ভারতে ধরা পড়ল, তাদেরকে কেন্দ্র করে যে তদন্ত কাজ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এর পিছনের শক্তিগুলো কারা তা অনেকাংশে বেরিয়ে আসবে। এবং আমার ধারণা এই বিষয়টি সরকার এটি নিয়ে অনেক দূর যাবে। তবে এটাও সত্য কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক সংস্কৃতি যেই আমাদেরকে যেই অভিজ্ঞতার কথা বলে, তা হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংশ্লিষ্ট সরকারগুলো সবসময় নিজেদের পক্ষে কাজ করে। আমরা জানি না যে আসলে এবারও তেমনটি হবে কি না, তবে একটু আগে যেটি বললাম যে আমার ধারণা এটি নিয়ে সরকার, বর্তমান বিএনপি সরকার অনেক দূর যাবে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।